ইতিহাসে তো কত রাজ্যের উত্থান পতনের গল্প লেখা আছে, কিন্তু আজ আমরা যে গল্পটা শুনতে যাচ্ছি সেটা শুধু একটা রাজ্যের ভেঙে পড়ার গল্প নয়, এটা সেই শব্দগুলোরও গল্প যা ওই রাজ্যের ভাগ্য লিখে দিয়েছিল। তো গল্পটা কিসের? একটা শক্তিশালী রাজ্য, একজন লুকিয়ে থাকা শত্রু, আর এমন ২০টা শব্দ যা দিয়ে এই পুরো ঘটনাটা খুব সহজে আমাদের মনে থাকবে। চলুন শুরু করা যাক। গল্পের একেবারে শুরুতে যাওয়া যাক। পরিচিত হই সে রাজ্যের শাসক আর তার দুই ছেলের সাথে। তাদের ভিতরে দুর্বলতাই কিন্তু রাজ্যের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছিল। রাজ্যটা চালাতেন এমন একজন রাজা যার ক্ষমতার মূল উৎসই ছিল তার বিশাল ধনসম্পদ। ইংরেজিতে এই ধরনের শাসককে বলা হয় একজন প্লুটোক্র্যাট, মানে এমন একজন শাসক যার ক্ষমতাটাই আসে তার সম্পত্তি থেকে। কিন্তু রাজার দুই ছেলের চরিত্র একদম যাকে বলে মুদ্রার এপিটোপিট। বড় ছেলে ছিল সাংঘাতিক প্রডিগাল, মানে অমিতব্যয়ী, যে কোষাগারের টাকা যেন জলের মতো খরচ করত। আর ছোট ছেলে ছিল ঠিক তার উল্টো, মারাত্মক স্টেঞ্জি বা কৃপণ। শুধু তাই না, সে ছিল আবার ভয়ঙ্কর ল্যাকাডেজিক্যাল, মানে সবকিছুতেই চরম অলস আর উদাসীন। আর পরিবারের ভেতরের এই দুর্বলতারই সুযোগ নিল কেউ। বনের গভীরে পাতা হল এক ভয়ঙ্কর ফাঁদ, যা রাজ্যের ভবিষ্যৎকেই যেন একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ভাবুন তো দৃশ্যটা। একদিন বড় রাজকুমার শিকারে গেছেন, আর হঠাৎ করেই তার পা লতাপাতায় এনট্যাঙ্গেল হয়ে গেল, মানে একেবারে জট পাকিয়ে গেল। ঠিক তখনই একটা পুরনো দেওয়ালের বিশাল বাল্ক বা চাই তার উপর হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু তার টিমোরাস বা ভীতু দেহরক্ষী, সে সাহায্য করার বদলে ভয়েই পালিয়ে গেল। কিন্তু এটা কোনো মামুলি দুর্ঘটনা ছিল না, একদমই না। এটা ছিল রাজার এক লুকিয়ে থাকা অ্যাডভার্সারি বা শত্রুর পাতা একটা নিখুঁত ফাঁদ। এই হামলার পর বিষাদের ছায়াটা শুধু রাজকুমারের মনেই আটকে থাকল না, ছড়িয়ে পড়ল পুরো রাজপ্রাসাদে। চারদিকে শুধু এক জমাট বাঁধা অন্ধকার আর হতাশা। প্রাসাদে ফেরার পর রাজকুমারের অবস্থাটা হলো খুবই মডলিন, মানে উনি নিজের জন্য দুঃখ করতে করতে একেবারে ভেঙে পড়লেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। আর শরীরে ভর করল চরম ল্যাসিটিউড, মানে এমন এক শারীরিক ও মানসিক ক্লান্তি যেখানে নড়াচড়া করারও শক্তি থাকে না। আর শুধু তো রাজকুমার না, মনে হচ্ছিল যেন পুরো প্রাসাদটাই তার দুঃখে ডুবে গেছে। হলওয়েগুলো কেমন একটা নয়জম বা দুর্গন্ধময় ভ্যাপসা গন্ধে ভরে গেল, আর চারপাশের আলো কমে গিয়ে সবকিছু কেমন মার্কি বা অন্ধকার আর বিষণ্ণ হয়ে উঠল। শত্রুর আক্রমণ কিন্তু এখানেই থামল না। শারীরিক আঘাতের পর এবার শুরু হল মানসিক আঘাতের পালা, নোংরা গুজব আর অপমানের এক নতুন খেলা। সেই শত্রুটা, মানে অ্যাডভার্সারি, রাজার সম্মান নষ্ট করতে তার নামে ক্যালামনি ছড়াতে শুরু করল। মানে ইচ্ছে করে মিথ্যা আর নোংরা কথা রটিয়ে দিল, যাতে সবার চোখে রাজাকে ছোট করা যায়। অপমানের মাত্রাটা এমন জায়গায় পৌঁছাল যে রাজপরিবারকে নিয়ে সবার সামনে একটা বার্লেস্ক পর্যন্ত মঞ্চস্থ করা হলো, মানে একটা ব্যঙ্গাত্মক নাটক যেখানে সবাইকে হাসির পাত্র বানানো হয়েছে। আর এমন একটা অপমানজনক মুহূর্তে ছোট রাজকুমার কি করল? রুখে দাঁড়ানোর বদলে সে কাপুরুষের মতো সেখান থেকে স্লিঙ্ক করে কেটে পড়ল, মানে চুপি চুপি পালিয়ে গেল। যখন সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই রাজ্যের এক জ্ঞানী মন্ত্রী এগিয়ে এলেন। এই পতনটা ঠেকানোর দায়িত্ব যেন এখন তারই কাঁধে। তিনি তার অ্যাসিডিউটি দিয়ে, মানে তার ঐকান্তিক পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে এই ষড়যন্ত্রের গভীরে যাওয়ার মিশনে নামলেন। মানুষের মনে ভরসা ফেরাতে তিনি রাজসভায় রাজার সমর্থনে একটা লডেটরি ভাষণ দিলেন, মানে রাজার ভূয়সী প্রশংসা করে একটা বক্তৃতা দিলেন, যাতে সবাই আবার রাজার ওপর আস্থা ফিরে পায়। তার এই যুক্তিপূর্ণ কথাগুলো শত্রুদের ছড়ানো গুজবকে প্যালিয়েট করতে শুরু করল, মানে সেগুলোর ধার কমিয়ে দিল। ফলে শত্রুপক্ষের কথাগুলো সবার কাছে কেমন যেন ইনকোহেরেন্ট বা অসংলগ্ন, মানে ছাড়া ছাড়া লাগতে শুরু করল। কিন্তু শত্রুর শেষ চালটা কি ছিল? সবচেয়ে ভয়ঙ্কর কোন গোপনীয়তাটা তখনও পর্দার আড়ালে লুকিয়েছিল? আর তখনই মন্ত্রী সেই ভয়ঙ্কর সত্যিটা ফাঁস করলেন। শত্রুরা রাজপ্রাসাদের মূল দেয়ালের ভিত্তিটা এমনভাবে দুর্বল করে দিয়েছে যে দেয়ালটা একপাশে বিপজ্জনকভাবে স্ল্যান্টিং হয়ে আছে, মানে হেলে পড়েছে, আর যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে পুরো রাজপরিবারকে শেষ করে দিতে পারে। তাহলে
চলুন তো একবার ঝটপট রিভিশন করে নিই গল্পটা শুরু হয়েছিল কার সাথে? এক প্লুটোক্রাট বা ধনী রাজার সাথে। তার দুই ছেলে কেমন ছিল? বড়জন প্রডিগাল মানে বেহিসেবি, আর ছোটজন স্টিঞ্জি মানে কৃপণ, আর ল্যাকারডিসিকল মানে অলস। মনে পড়ছে সেই দৃশ্যটা? রাজকুমারের পা লতায় এনট্যাঙ্গল হয়ে গেল, আর তার ওপর ভেঙে পড়ছিল দেয়ালের বিশাল বাল্ক। তখন তার টিমোরাস বা ভীতু রক্ষী পালিয়ে গিয়েছিল। এরপর রাজকুমার হয়ে পড়েছিল মডলিন বা অতিরিক্ত আবেগপ্রবণ, আর তার শরীরে ছিল ল্যাসিটিউড বা ক্লান্তি। আর গোটা প্রাসাদ ওটা ভরে গিয়েছিল নয়সাম বা দুর্গন্ধে। আর বাকি 10টা? তখন প্রাসাদের পরিবেশটা ছিল মার্কি বা অন্ধকারাচ্ছন্ন। আর এর পেছনে কারণ ছিল সেই অ্যাডভার্সারি বা শত্রু। সে রাজার বিরুদ্ধে ক্যালামনি বা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল, এমনকি একটা বার্লেস্ক বা ব্যঙ্গাত্মক নাটকও করেছিল। সেই সময় ছোট রাজকুমার সেখান থেকে স্লিং করে বা চুপি চুপি পালিয়ে যায়। কিন্তু মন্ত্রী তার অ্যাসিডিউটি বা পরিশ্রম দিয়ে এগিয়ে এলেন। তিনি রাজার সমর্থনে লোডেটরি বা প্রশংসাসূচক ভাষণ দিয়ে গুজবকে প্যালিয়েট বা শান্ত করেন। ফলে শত্রু কথাগুলো ইনকোহেরেন্ট বা অসংলগ্ন শোনায়। আর শেষে তিনি সেই স্ল্যান্টিং বা হেলে পড়া দেয়ালে ষড়যন্ত্র ফাঁস করে দেন। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে গেল যে কোনো রাজ্যের জন্য আসল বিপদ কোনটা? দরজার বাইরের শত্রু নাকি ঘরের ভেতরের দুর্বলতা?